শস্যে ভরা বাওরে ঘেরা মোহনীয় মাগুরা। শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি এই সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই ছোট্ট জেলা মাগুরা। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেছেন শাহিনুর ইসলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এক্সক্লুসিভ পর্ব। আজকের বিশেষ মাগুরা টকে আমি হাজির হয়েছি এমন এক রাজনৈতিক পরিবারের কাছে। বাংলাদেশের মাটিতে যখন নির্বাচনী হাওয়া, নির্বাচনের প্রস্তুতি, মাগুরা 2-এর ধানের শীষের কাণ্ডারি, বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যাদের জীবনের নিজেই ইতিহাস, তাদের আদর্শ, সততা ও সংগ্রাম নতুন প্রজন্মকে পথ দেখায়। তেমনি এক আলোকবর্তিকা হলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মাগুরার কৃষক শ্রমিক গণমানুষের প্রিয় নেতা। 35 বছর বয়সেই তিনি মন্ত্রিত্ব পেয়েছিলেন। এই 17 বছরের রাজনৈতিক নির্যাতনে অসংখ্য মামলা, খুন খারাপি, হুমকি ধামকির সম্মুখীন হয়েছেন, কিন্তু কখনো তার পরিবার এবং তিনি নিজে রাজপথ ছাড়েননি। তার পরিবারও সংগ্রামী। কন্যা নিপুণ রায় চৌধুরী জেল খেটেছেন, পুত্র মিথুন রায় চৌধুরী গুলির সামনে থেকেও রাজপথে থেকেছেন। মাগুরার মানুষ সবাই জানেন যে গত 16-17 বছর মিথুন রায় সারাক্ষণ মাগুরার 1 এবং 2-এ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। এমনই পরিবার আজ রাজনীতিতে প্রেরণা, ত্যাগ ও আদর্শের প্রতীক। আমাদের মাঝে রয়েছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আপনি কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই? ভালো আছে জি। আমাদের এই অনুষ্ঠানটাই পরিবেশিত হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স এবং মাগুরা টাইমস 24-এর সৌজন্যে। আমি শুরুতেই প্রশ্ন করতে চাই আপনাকে, যেহেতু আমাদের যে নির্বাচনের হাওয়া সারা বাংলাদেশেই, সেই অধীর আগ্রহ, আপনি নমিনেশন পেয়েছেন এবং এটা আপনারই প্রাপ্য ছিল। যে যাই বলুক, রাজনীতিতে দীর্ঘ জীবন আপনি অতিক্রম করেছেন। চৌধুরী পরিবারের কথা বাংলাদেশের মানুষ সবাই জানে যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আপনি যেখানেই যান, আমরা দেখছি এই বয়সেও আপনাকে ঘিরে রাখে মানুষ। আপনার সাথে সেলফি তোলার জন্য ইয়াং জেনারেশন অস্থির হয়ে যায় এবং এক নামে চেনে, ওই যে আমাদের মাগুরার বাড়ি, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সিনিয়র আইনজীবী। তো আমি যে কথাটি জানতে চাই, আপনি একজন সিনিয়র আইনজীবী, সাবেক মন্ত্রী, দীর্ঘদিন বিএনপির নেতৃত্বে আছেন। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে দেশবাসী ও মাগুরাবাসীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? ধন্যবাদ আপনার। এখন বাংলাদেশে নির্বাচনী হাওয়া ক্রমেই বেগবান হচ্ছে এবং এই নির্বাচন মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে এবং তৃণমূল মানুষের কাছে একটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা, এবং এই প্রত্যাশা পূরণের জন্য শুধুমাত্র জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এ পলিটিক্যাল পার্টি ইজ দ্য গাইড অফ দি মাসেস, মাস পিপলকে গাইড করে একটা রাজনৈতিক দল। তো মানুষের সে আকাঙ্ক্ষাকে অনুধাবন করে দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, লড়াই এটা চালিয়েছি 17 বছর ধরে। এই 17 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। নির্বাচনের নাটক অভিনীত হয়েছে, নাটক মঞ্চস্থ হয়েছে, কিন্তু নির্বাচন হয়নি। হলে দর্শক ছিল না, দর্শক ছাড়া ওই সিনেমা চলেছে, সিনেমা সেরকম একটা নাটক ছিল। অতএব দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ জনগণের প্রজাতন্ত্র।
দেশে যে জনগণের প্রজাতন্ত্র যে দেশটা, এই দেশের টাইটেল হচ্ছে আর্টিকেল 1 আছে আমাদের সংবিধানে, যে বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র। তার পরিচিত হচ্ছে জনগণের প্রজাতন্ত্র। বাংলাদেশ is a unitary independent sovereign republic to be known as People's Republic of Bangladesh, the জনগণের রিপাবলিক। কি রিপাবলিক? সভরেন রিপাবলিক, অর্থাৎ সার্বভৌম প্রজাতন্ত্র। তো দেশের এই সার্বভৌমত্ব থাকে কোথায়? দেশের সার্বভৌমত্ব থাকে জনগণের কাছে। জনগণ সেটা প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। যে দেশের জনগণ লোকাল গভর্নমেন্ট ইলেকশনে অংশগ্রহণ করতে পারে নাই, তাদেরকে নানানভাবে হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ভোট দিতে দেওয়া হয় নাই, যে দেশের মানুষ একের পর এক পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, অংশগ্রহণ করেও কোনো কাঙ্ক্ষিত ফল সেখানে ছিনিয়ে নিয়ে গেছে ফলাফল, সেরকম একটা পরিস্থিতি। তারপরেও এই গণতান্ত্রিক সংগ্রাম করতে গিয়ে আমাদের দেশে বিএনপি এবং আমাদের যুগপৎ আন্দোলনে যারা ছিল বা সমমনা যে আমাদের জোট ছিল, এদের হাজার হাজার, বিশেষ করে বিএনপি যে পলিটিক্যাল পার্টি সাপোর্টেড বাই ওয়াইড মেজরিটি পিপল অফ দিস কান্ট্রি, এই বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, নির্মম নির্যাতন করা হয়েছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। অতএব তাদেরকে গুম করে এক সময় হত্যা করা হয়েছে, অথবা কোথায় চলে গেছে কেউ, আমাদের ইলিয়াস আলী, ইলিয়াস আলী, এরকম অনেকে, চৌধুরী আলম। তো এভাবে ইলিয়াস আলীর মতো একটা তরুণ তাজা একটা মেধাবী রাজনীতিবিদ, তাকে এইভাবে গুম করা হলো। আমাদের সালাউদ্দিন সাহেব স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তাকে পাওয়া গেলে এইভাবে গুম করে নিয়ে গেল। এবং হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ক্রস ফায়ারে হত্যা করেছে পুলিশ বিডিআরদেরকে লেলিয়ে দিয়ে। ভোটের সময় ভোটের যে ফলাফল, যেমন 2008-এর নির্বাচনে, 8-এর নির্বাচন ছিল একটা পাতানো নির্বাচন, এটা ছিল 111 প্রজেক্টের একটা নির্বাচন। সেই নির্বাচনের মাঝ দিয়ে হাসিনা প্রজেক্ট সরকারের প্রধানমন্ত্রী হয়, তার নিজস্ব কোনো সে ছিল না। এই প্রজেক্টের রূপকার ছিল, চিন্তানায়ক ছিল, চালিকা শক্তি ছিল বিদেশি প্রভুরা। তাদেরই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 2009 সালে বিএনপিকে আমাদের জোটকে 30টা মাত্র সিট দিয়ে সমস্ত সিট নিয়ে গেল বিএনপি। এটা মাগুরাবাসী জানেন। সেই নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। সেই আমার নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি করা, ব্যাপকভাবে ভোট ফেলে দেওয়া, যেখানে আছে ভোটার আছে 2400, ভোট দেখাচ্ছে 3600, এইগুলো করার পরে তারপরে সেই নির্বাচনে ফেল করানো হলো। 2200 ভোট আমি কম পেলাম। তো এবং বাকি ক্যান্ডিডেটদের 50,000, 60,000, 50,000, 55,000 ভোটে ফেল করানো হয়েছে বিভিন্নভাবে। তো ওই নির্বাচন ছিল যে কোনো ভাবেই ওকে আওয়ামী লীগের ক্ষমতা রাখতে হবে। 2008-এর নির্বাচনের পরে তারা কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলো পার্লামেন্টে। তার মধ্যে একটা ভয়ঙ্কর অ্যামেন্ডমেন্ট, যে পার্লামেন্ট ইলেকশন হবে কখন, আর্টিকেল 123-তে বলা হবে একটা পার্লামেন্ট ডিজলভ হয়ে যাবে। সেটা বাই এক্সপায়ারেশন হতে পারে, এক্সপায়ার করে গেছে তখন হতে পারে, এক্সপায়ার অফ টেনিউর 5 বছর, অথবা বিফোর এক্সপায়ারেশন, বিফোর এক্সপায়ারি পার্লামেন্ট অন্য কোন কারণে ভেঙে যেতে পারে। তো যখনই পার্লামেন্টের সিট ভ্যাকেট হয়ে যাবে, পার্লামেন্ট ডিজলভ হবে, তখন উইদিন 90 days ফ্রম দি ডেট অফ ডিজলিউশন অফ পার্লামেন্ট,
নির্বাচন হবে। এইখানে সবারই আন্দোলনের ভিত্তিতে একসময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলাম যৌথভাবে আন্দোলন করেছিল বিএনপির বিরুদ্ধে। সেই বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো 1 থেকে 91 থেকে 96 পর্যন্ত। এবং সেই আন্দোলন করতে যে তারা হরতালের পর হরতাল, অবরোধ এসব করে সেখানে বাংলাদেশের অস্থির একটা ইকোনমিক অবস্থাটাকে ধ্বংস করার পরিকল্পনা করতে লাগলো। এই পরিস্থিতিতে ওই 96 সালে পার্লামেন্ট যখন ডিসলভ হলো তখন নির্বাচন দেওয়া হলো। সেই নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো, অনেক দল করে নেই। নির্বাচনের পরেই আমাদের নির্বাচন আগে আমাদের প্রধান আমাদের পার্টির প্রধান বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় এসেই আমরা তত্ত্বাবধায়ক সরকারটাকে ইন্ট্রোডিউস করব। মানুষের এই চাহিদার অনুযায়ী উনি সেটা বলবেন, তার তো দেশের সম্পদ নষ্ট না হয়। তারপর সেই নির্বাচন হলো। এই নির্বাচনে দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এনে নিয়োগ করল। 2008 নির্বাচনের পরে তারা পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট এনে ওই নির্বাচনের সেই প্রভিশন অফ কেয়ারটেকার গভর্নমেন্ট সেটাকে বাতিল করে দিল, দিয়ে দলের অধীন নির্বাচন হবে, দলীয় সরকার অধীন। আবার সেই নির্বাচন হওয়ার সময় ওই সরকার ডিজলভ হবে না। তারা বললো যে পার্লামেন্ট ইলেকশন কখন হবে? পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড, জাতীয় নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে সংসদ বিলুপ্তির পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, আগের 90 দিনে নির্বাচন হবে। আর চিরাচরিত আইন হচ্ছে যে ছিল যে পার্লামেন্টকে ডিজলভ হবে তার পরবর্তী 90 দিনের মধ্যে, এরা বললো যে পূর্বের 90 দিনের মধ্যে। আমি এখন একটা প্রশ্ন করতে চাই যে ডক্টর ইউনূস সরকার যেভাবে ক্ষমতায় আসলো, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনারা সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিলেন, এই যে 1 বছরের বেশি হলো তারা রাষ্ট্র ক্ষমতায় তারা যেভাবে পরিচালনা করছে, কিন্তু আমরা এখন গুঞ্জন শুনতে পাচ্ছি যে এই তত্ত্বাবধায়ক সরকারের একটা ফর্মুলা আবার আসতে পারে, বা ইউনূস সরকার কি বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে একটা ক্রেডিবল আন্তর্জাতিক মানের মানসম্পন্ন নির্বাচন বাংলাদেশে আসলে অনুষ্ঠিত হওয়া পসিবল কিনা, বা এই তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা আবার? বর্তমানে যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের রোল প্লে করতে পারে। অতএব এখনই এটা তো পার্লামেন্ট, এটা অলরেডি সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে কিছু কিছু চেঞ্জ হয়েছে। 13th অ্যামেন্ডমেন্ট, 16th অ্যামেন্ডমেন্ট, এগুলো এটা পরবর্তী পার্লামেন্ট গঠিত পরে তখন পার্লামেন্ট এই সংক্রান্ত অ্যামেন্ডমেন্ট বা বিল সেটা আনবে, তখন তারা সিদ্ধান্ত নেবে। এখন এই সরকারই নির্বাচন করবে। এটা তো দলীয় সরকার না, এটা কোনো দলীয় সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কেয়ারটেকার সরকারের মূল ইয়েটা কি ছিল, তার যে লেজিসলেচারের মূল ভিউটা কি ছিল, অ্যাটিটিউডটা কি ছিল, বিলিফটা কি ছিল, যে কেয়ারটেকার সরকার হবে অরাজনৈতিক লোক দিয়ে, সেখানে কোনো দলীয় রাজনীতির ইয়ে থাকবে না, দলনিরপেক্ষ লোকদের নিয়ে, অরাজনৈতিক দলনিরপেক্ষ লোকদের নিয়ে কেয়ারটেকার গঠিত হবে।
এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের মেয়াদ হবে 90 কেয়ারটেকার গভর্নমেন্ট উইল টেক ওভার। তাকে কারা কারা হবে সেটা বলা আছে। তো তারপরে সেই কেয়ারটেকার নির্বাচন দিয়ে নতুন পার্লামেন্ট হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনি মনে করছেন যে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব? 100 বার করা সম্ভব। জি, আমি এখন আসতে চাই, গভর্নমেন্ট যদি পারবে না। জি, আমি এখন আসতে চাই। দেখুন, আমাদের মাগুরাতে আপনার দুয়ে বিশেষ করে আপনি নমিনেশন পাওয়ার পরপরই ওখানে একটু আবহাওয়াটা গরম, থমথমে পরিবেশ, আপনার গ্রুপ মানে যেটা হয়েছে আর কি আমরা দেখতে পাচ্ছি, এবং আরেকজনের গ্রুপ আছে, সেখানে একটা গরম উত্তেজনা চলছে। তো আপনি মাগুরাবাসীর উদ্দেশ্যে, আপনি তো সারা বাংলাদেশ নিয়েই ভাবেন, কিন্তু মাগুরাবাসীর উদ্দেশ্যে এই মুহূর্তে আপনি কি বলবেন আপনার নির্বাচনী এলাকায়? আমার যে ভাবনা, জি, আমার বয়স হচ্ছে 78 বছর, মানে ছুঁই মানে এই 78 বছর, 78। জি, এইটা হচ্ছে আমার শেষ নির্বাচন। এরপরে আমি আর নির্বাচন করার মতো বয়সও থাকবে না, নির্বাচন করতে চাইব না। 62 বছর ধরে আমি রাজনীতি করতেছি। এর মাঝে আমি এমপি ছিলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ের ছিলাম, মন্ত্রী ছিলাম, আইন মন্ত্রী ছিলাম, যুবকের মন্ত্রী ছিলাম, এবং আমি তো মাগুরারই মানুষ। জি, এবং মাগুরার সবাই সেটা জানে। আমি রাজনীতিতে আমার যে ভাবনা, এই ভাবনাটা হলো এখন যে মাগুরাবাসী সম্পর্কে আমি বলতে চাই, সবচাইতে অবহেলিত, সমস্ত সুবিধা থেকে বঞ্চিত অবহেলিত একটা ডিস্ট্রিক্ট হলো মাগুরা, যেখানে গত দীর্ঘদিন যাবত কোনো উন্নয়নের ছোঁয়া নাই, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের কোনো সুযোগ নেই। তাহলে মাগুরার শিক্ষা, মাগুরার সংস্কৃতি, মাগুরার মানে সমাজ জীবন, মাগুরার মানে সামাজিক জীবন এবং মাগুরার অন্যান্য ক্ষেত্রগুলো, শিক্ষা, স্বাস্থ্য সেবা, মাদক মুক্ত, সবই একেবারে ভয়াবহ একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। আমার অগ্রাধিকার হবে, যদি আমি মানে ওই ঈশ্বরের মানে অপার করুণায় যদি আমি নির্বাচিত হই বা দেশ পরিচালনার কোনো মানে অংশীদার হই, তা আমার অগ্রাধিকার হবে প্রথম মাগুরার অর্থনীতির চাকাটাকে ঘোরানো করা, এটা বেগবান করা। কারণ অর্থনীতির মূল কথা হচ্ছে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। আর জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে গেলে সেখানে তার উৎপাদন তার কর্মসংস্থানের বাড়াতে হবে, চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। আর কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে গেলে রিসোর্স ডেভেলপ করতে হবে। এইটা হলো অর্থনীতি আর রাজনীতির মূল কথা। রাজনীতি হচ্ছে অর্থনীতির নির্যাস। পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি। তো রাজনীতি অর্থনীতির নির্যাস। অতএব মাগুরার অর্থনীতি জীবনকে করতে গেলে মাগুরার সুযোগ সুবিধাগুলো কি আছে? এখন যে মাগুরার পূর্ব পাশে একদিকে কামারখালী, অন্যদিকে বোয়ালমারি, ওইদিকে গেল বোয়ালমারি হয়ে সেখানে ওই যে ভাটিয়াপাড়া হয়ে একটা রাস্তা চলে গেল খুলনার দিকে, আর একটা ঢাকার দিকে, আর একটা রাস্তা মাগুরার দিকে পশ্চিম দিকটায়, আর একটা মাগুরার সীমাখালী পার হয়ে মাগুরার দক্ষিণ দিকে, আর মাগুরার উত্তরে মধুমতি নদী, এবং মধুমতি নদীর ওপারে তো রাজবাড়িটা গেল। এই চারিদিকে শুধু মাগুরা বাদে শিল্প কলকারখানা গড়ে উঠেছে, সেখানে রাস্তাঘাটগুলো ভালো, সেখানে স্কুল কলেজ ভালো, এসব জায়গার মধ্যে বিশ্ববিদ্যালয় মানের সব মানে কলেজগুলো আছে, ইউনিভার্সিটি কলেজ। কিন্তু
এই দুর্ভাগা মাগুরার জীবনে এই উন্নয়নটা হয়নি। এবং সবচেয়ে কয়েকটি বাংলাদেশের ডিস্ট্রিক্টের মধ্যে এটা নিম্ন দারিদ্রতম। এটা হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। রাজনৈতিক নেতৃত্ব যদি দূরদর্শী না হয় এবং সৎ না হয়, এখানে সবচেয়ে বড় কথা হলো যে সততা হচ্ছে সবচেয়ে বড় মানে মাপকাঠি। একজন পলিটিশিয়ান হবে মিশনারিদের মতো, ধর্ম যাজকদের মতো। আমি মানুষের জন্য করব, আমার জন্য করতে পারবো। রাজনীতিবিদও তাই, যে রাজনীতিবিদের নিজের কোনো স্বার্থ থাকবে না, জনগণের স্বার্থই তার স্বার্থ। আমি যেমন বলি যে মানুষের স্বার্থ আমার স্বার্থ, আমার কোনো স্বার্থ নেই। নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যদি জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরা যায়, তাহলে প্রকৃতপক্ষে সে হলো রাজনীতিবিদ। তার মূল সাবজেক্ট হলো সমাজ। সমাজ কাঠামো ঘুণে ধরে গেছে, দুর্নীতিতে ছেয়ে গেছে। এক একজন টাউট বাটপার যারা এই যে লোকাল গভর্নমেন্টে আসে, কিভাবে কিভাবে মানে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে, আবার উপরে কিছু লোক যে স্কুল কলেজ এমপি ভুক্ত করছে টাকা, শিক্ষক নিয়োগের টাকা, পিওর নিয়োগের টাকা, প্রকল্পের টাকা, অথচ দেওয়ার ক্ষমতা নেই। ভাত কাপড় দেওয়ার কেউ না, শুধু মানে এই একটা গ্রাম কথা আছে, তো ভাত মানে উন্নতি করতে পারেন না। যে প্রজেক্ট গুলো এমনি ভাগে ভাগে আসছে সব জায়গায়, সেখানে দেয়, কিন্তু একটু বেশি করে যে নিয়ে আসে সে ক্ষমতা নেই। তো এই ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদ হওয়া দরকার। কারণ আমাদের স্বর্গ হলো মাগুরা। যখন দেখবো যে মাগুরার মানুষের মুখে হাসি ফুটিছে এবং মাগুরার সমাজ পেয়েছে ঘুরে, তরুণ সমাজ মাদকাসক্ত ঘুমোচ্ছে, মানে তার সব নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এখানে অবস্থা, এখানে চাঁদাবাজি, ছিনতাই, এগুলো সব চলছে, এখানে দুর্নীতি আছে। তাহলে এটা হচ্ছে যেন চাঁদাবাজ, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। এই জঞ্জাল পরিষ্কার করতে হবে মাগুরা থেকে। আমার বক্তব্য হলো যে রাজনীতিতে আমি শুরু করে এই জঞ্জাল পরিষ্কার করতে হবে। এখানে বালু মহল দখল, টেন্ডার দখল, হাটঘাট দখল, হ্যাঁ, টেন্ডার দেবে পাবলিক টেন্ডার, সেখানে যারা কাজ পাবে তারা তারা কাজ ভালোভাবে করবে, নাইলে ওই যে লো বাজেটে করবে, টেন্ডার ক্লোজ করে আমরা টেন্ডার দেবো। এই সংস্কৃতিটা সঠিক না। এটা আমি যখন মানে মন্ত্রী ছিলাম তখন এটা করতে দিই নাই, আশা করি সামনেও দেবেন না, প্রশ্নই ওঠে না। কারণ এখানে সারা বাংলাদেশই হবে না। বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এটা নতুন বাংলাদেশ হবে। এইবারটা পার্লামেন্টের নমিনেশনটা একটু ভালোভাবে খেয়াল করে দেন। পার্লামেন্টে যে 237 সিট দেওয়া হয়েছে, ম্যাডাম তারেক রহমান, আমাদের মহাসচিব, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা, তারপর ভাইস চেয়ারম্যান, কিছু উপদেষ্টা, তারপর যুগ্ম মহাসচিব, তারপরে কি বলে যে সহ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সবাই মিলে, তারপরে মানে বিভিন্ন যুবদল, ছাত্রদলের প্রাক্তন নেতা, এইগুলো করে মানে প্রবীণ এবং তরুণের সমন্বয়ে কিছু নারী মানে মহিলা, কিছু তরুণ সব দিয়ে একটা চমৎকার মানে পার্লামেন্টের নমিনেশন। এটা প্রত্যেকে অত্যন্ত যোগ্য, দক্ষ, এবং এর মধ্যে অনেকেই অভিজ্ঞ লোক আছে, যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, মানে যাদের রাজনৈতিক জীবন আছে, যাদের সততা আছে, নিষ্ঠা আছে। এই লোকজনগুলোর ব্যাপার 2-4টে বাদ দিলেও এই লোকগুলো মানে মেজরিটি মানে কি 95, আমি বলবো 2-4টে ভুল ব্যর্থ হতে পারে, কিন্তু অল আর মানে ভালো। এটা তারেক সাহেবের বিচক্ষণতা এবং তার নিরলস পরিশ্রম, ক্যান্ডিডেটটাকে বাছাই করে সেখানে কোনো স্বজনপ্রীতি, কোনো কোনো কাজে লাগে না। কারণ পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দি নেশন। পার্লামেন্ট ইজ দি হাইয়েস্ট স্কুল অফ দি নেশন। যে পার্লামেন্টের যে মেম্বার হবে তাকে রাজনৈতিক অভিজ্ঞতা, তার শিক্ষা দীক্ষা, তার জ্ঞান বুদ্ধি, তাকে আন্তর্জাতিক সম্পর্ক, জিও পলিটিক্স, এগুলো বুঝতে হবে। তা না বুঝলে আমাদের পার্লামেন্ট জিয়াউর রহমানের পার্লামেন্ট ছিল ওয়ার্ল্ড ক্লাস পার্লামেন্ট, ক্যাবিনেট ছিল ওয়ার্ল্ড ক্লাস। সেখানে ভারতের পার্লামেন্টের সাথে বাংলাদেশের পার্লামেন্ট, পাকিস্তানের পার্লামেন্টের সাথে বাংলাদেশের পার্লামেন্ট,
বা থাইল্যান্ডের সাথে তুলনা করলে পারে বাংলাদেশের জায়েন্ট লোকগুলো ছিল, মন্ত্রীরা জায়েন্ট ছিল, এরকম একটা পরিস্থিতি আমাদের আনতে হবে। তাহলে বাংলাদেশের এই মাগুরার কথা বলতে গেলে আমি দেশের কথা বলছি, মাগুরা এসে যাচ্ছে এর মাঝে। জি, তো মাগুরার আজকে মাগুরা যেহেতু বেশি অবহেলিত, আজকে নতুন যুগটা কি, আজকে প্রযুক্তি নির্ভর পৃথিবী। জি, প্রযুক্তির সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এআই, এআই এআই তে চলে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে মানে চাঁদ আর পৃথিবী খুব বেশি মানে দূরে নয়। হ্যাঁ, নক্ষত্ররাজি এবং এই পৃথিবীর দূরত্ব খুব আর বেশি নেই। অতএব এই দেশটাকে একটা মানে এর সম্পদটা বুঝতে হবে। তার মানে আপনি তো দেশের কথাই বলবেন, দেশ নিয়েই চিন্তা করবেন, কিন্তু মাগুরা যেহেতু আমাদের অবহেলিত, এখানে আধুনিক মাগুরা গড়ে তুলবেন। মাগুরার মানে পূর্ব দিক দিয়ে মধুমতি নদী আমাদের সিটে এবং কিছুটা ওই অঞ্চলে এই নদী চলে গেছে সমুদ্রে মালিয়াতে। মাগুরার মাঝখান দিয়ে সেই মাগুরার থেকে বিনোদপুর, সতীরপুর, তারপরে পেরোলপলিতা, নোয়াটা, রাজাপুর, তারপরে গঙ্গারামপুর, সিংহের, শোলপুর, ওই যে কি বলে রতডাঙ্গা খুলে দিয়ে এইসব করে চলে গেছে সেই নড়াইল পর্যন্ত। নড়াইল থেকে বড়দেহ হয়ে সুন্দর পর্যন্ত নবগঙ্গা নদী, নবগঙ্গা এবং চিত্রা নদী। আর পরে যদি আজকে ফটকে নদী, জি, ফটকে নদী শুকায় গেছে। তাহলে আজকে ফটকে নদী মানে মরে গেছে অথবা প্রায় মৃত, সামান্য টিপ আছে। মধুমতি বারোনা মৃত, সে যৌবন আর নাই সেই নদীর। যৌবন হারানো একটা বৃদ্ধা মানে শীর্ণকা একটা মহিলার মতো আজকে নদীগুলো সব শেষ হয়ে গেছে। তো আজকে আমার বক্তব্য হলো এই নদীগুলোকে আবার জাগিয়ে তুলতে হবে। তার জন্যে অনেক বড় বড় প্রকল্প আছে, ওয়ার্ল্ড ব্যাংকের, IMF, বিভিন্ন জায়গা এইগুলো মানে নদীগুলো খনন। জি জি, দেখুন আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাস, আপনার কিভাবে মাগুরাকে উন্নয়ন করবেন, সারা বাংলাদেশের উন্নয়ন করবেন, আপনার মাথার ভিতর কিন্তু মাগুরার শিল্পায়ন করতে হবে। জি 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 জি। মাগুরার আজকে দেখেন রাজুকে স্কুলে মানে 14,000 15,000 পরীক্ষা দিচ্ছে ইন্টারমিডিয়েট ইয়েতে, যাদবকর বা গোল্ডেন A+, একটা দুটোতে এ পাইছে, তাই তারা মনে করে গবেষণা যেটা কম পেল কেন। ঢাকার অন্যান্য স্কুলগুলো বিকর্নেসা, আইডিয়াল ল্যাবরেটরি, তারপরে সেন্ট জোসেফ, তারপর মণিপুরের পাড়া ওই যে একটা আছে ওই যে কি বলে যে হলি ক্রস, এইসব স্কুল, নটরডেম কলেজ, ঢাকা কলেজ। তো এসবের রেজাল্ট যদি এত ভালো হয় তাহলে মাগুরা 10টা স্কুলের রেজাল্ট হবে না কেন? হবে না কেন? আমরা দেখতে পেলাম শিক্ষা ব্যবস্থায় এবার কয়েকটা কলেজে পাসই করে না। আমার দায়িত্ব হলো একটা হলো ন্যাচারাল রিসোর্স, জি, এখানে খনি নাই, এখানে বালু কি বলে যে তেল সমৃদ্ধ এলাকা না, মাগুরা তো এসব কিছু নাই, না কিছুই নাই। তাহলে মাগুরাতে নদী, পানি আর হলো জমি, আর অসংখ্য সরকারি বিল খাত যেখানে শিল্পায়ন করতে হবে, বাইরেতে শিল্প কারখানা গড়ে তুলতে হবে। আর একটা হলো যে মাগুরায় আছে মানব সম্পদ। মানুষ বোঝা না, কিন্তু মানুষকে মাদক খেয়ে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, এদেরকে ফিরিয়ে আনতে হবে। মাদক দ্রব্য চোরাকারবারি মানে এগুলো মানে বন্ধ করতে হবে এবং এই মানুষকে সম্পদে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ মানব সম্পদ রূপান্তরিত হলে কি হবে, যেমন ইন্ডিয়ার থেকে বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় রেমিটেন্স নিয়ে আসে, রেমিটেন্স পাঠায়, এইটা হচ্ছে বাংলাদেশের মূল ইকোনমির একটা রেমিটেন্স সোর্স। ইন্ডিয়ান ছেলেরা যাচ্ছে, শ্রীলঙ্কার ছেলেরা যাচ্ছে, বা অন্যান্য দেশ থেকে যাচ্ছে, চায়নারও যাচ্ছে, তারা লেখাপড়া শিখে তারা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, IT স্পেশালিস্ট হয়ে যাচ্ছে, তারা মানে অ্যাকাউন্টেন্ট হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছে। ইন্ডিয়ান বহু লোক দেখলাম যে হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, খোদ জাতিসংঘে, ওয়ার্ল্ড ব্যাংকে, IMF-এ, অক্সফামে, বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান স্কলারি করছে।
গুগলের যে ইন্টারন্যাশনাল যে সিস্টেম ইঞ্জিনিয়ার, মানে সিইও, না সিস্টেম, গুগলের সিইও, তার বেতন হচ্ছে বছরে ভারতীয় রুপির 50 কোটি রুপি, যা সেই ছেলেটার বয়স হলো মাত্র 28 বছর, কেরালার ছেলে। সে 28 বছর বয়সে সে এত বড় চাকরি করে মাসে তাকে 4.5 কোটি টাকা করে মাসে, আমাদের টাকা 4.5 কোটি টাকা মাসে বেতন পাচ্ছে। আর আমাদের লোকরা যে সেখানে কামলা খাটতেছে, মেয়েরা যে সেখানে গৃহ পরিচারিকা হচ্ছে, নানা নির্যাতনের শিকার হচ্ছে, মালয়েশিয়ার জঙ্গলে বা মিডিল ইস্টের সেই মানে ইটের মানে বালুর বিয়েতে সেখানে তারা ইট ভাঙতেছে, জঙ্গল কাটতেছে, সাপে কামড় খাচ্ছে। এই যে যে পার্থক্য, তাহলে আমার কথা হলো আমরা হিউম্যান রিসোর্স তৈরি করে যদি পাঠাতে পারি, তাহলে এই দেশে অর্থনীতি টাকা গড়বে এবং দেশ সমৃদ্ধ হবে। এই ভাবনাগুলো আনতে হবে। শিক্ষা পরিবর্তন, সংস্কৃতি পরিবর্তন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে, স্বাস্থ্য সেবার পরিবর্তন, যেহেতু আমরা দেখি, দেখেন একটা ভালো ভালো হাসপাতাল নেই, না আর ওখানে আইসিইউ নাই, সিসিইউ নাই। আবার আমাদের একটা মেডিকেল কলেজ আছে, সেটাও মানে দেখা যাচ্ছে জায়গার অভাবে হবে কিনা, বা এখন হয়তো হবে আপনারা ক্ষমতায় আসলে। মানে এখানে হাসপাতালগুলো এত নোংরা, মানে প্রতিগন্ধময় আবর্জনা স্তূপ, যেখানে মানে একে তো রোগীরা বারান্দাতে শুয়ে আছে, ঘরের মধ্যে সে মানে গাদা মেরে আছে, তারপরে আবার ওখানে বিভিন্ন দালাল, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ। আর সেখানে মানে এটা সারা বাংলাদেশের অবস্থা। আমি খালি আমি আর ছোট্ট একটা প্রশ্ন করতে, সারা বাংলাদেশের এই অবস্থা চেঞ্জ করতে। দেখেন, আপনি এবারের অনেকগুলো জনসেবা করেছেন এবং পথসেবা করেছেন, আপনি কখনো কাউকে আক্রমণ করে কোনোদিন কোনো কথা বলেননি। এটাই হলো বর্ষিয়ান রাজনীতিবিদের একটা গুণাবলী। আপনি চৌধুরী বংশে, আপনার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, আপনার সন্তান, আপনার মানে সবাই আপনি এই বিএনপির রাজনীতির সাথে জড়িত, এবং 17 বছরে যেভাবে আপনি এই বিএনপির নেতাকর্মীর, আইনজীবী, তাতে কোর্টে সহযোগিতা করেছেন, সমস্ত জায়গায় সহযোগিতা করেছেন। আমি যে কথাটি বলতে চাই দাদা, দেখেন, আপনি কৃষকদের অত্যন্ত ভালোবাসেন, মেহনতি মানুষের কথা বলে আপনি জনসভায় কান্না করে দিয়েছেন। এই কান্না কিন্তু অভিনয় না, কারণ আপনার যে বয়স, কান্না কিন্তু ভিতর থেকেই আসবে। আপনার এই শেষ জীবনের শেষ ইচ্ছা, কৃষকদের জন্য আপনি আসলে বিশেষ কি পরিকল্পনা নেবেন? যেহেতু আমাদের ওখানে সোনার খনি নাই, তেলের খনি নাই, আপনার বিশেষ কি পরিকল্পনা ব্যাপারে? এটা জাতীয় ভিত্তিক ব্যাপার। জি জি। আমাদের দেশে আমূল ভূমি সংস্কারের প্রয়োজন। ভূমি সংস্কার করে মানে ভূমিহীন কৃষককে জমির ব্যবস্থা করতে হবে, এবং গরিব কৃষক, মধ্য কৃষক, এদের যার যার মানে শ্রেণী অবস্থান অনুযায়ী তাদেরকে সেভাবে সুযোগ সুবিধা দিতে হবে। এই সুযোগ সুবিধাগুলো গভর্নমেন্ট থেকে, তাদের সার, বীজ, পানি ইত্যাদি। আমরা গণতান্ত্রিক মানে গণতন্ত্র চাই, তাহলে গণতন্ত্র চাইতে গেলে গণতান্ত্রিক সমাজ আগে দরকার। এখন কৃষকের গণতন্ত্র কি? কৃষক তার জমিতে স্বল্প মূল্যে সার চায়, বিনামূল্যে পানি চায়, এবং কৃষক তার ফসল ফলানোর জন্য যে প্রয়োজনীয় অর্থ, সেটা মানে খুবই স্বল্প সুদে সেটা মানে নিশ্চিত করতে চায়। এখানে আপনার বেকার যুবকের গণতন্ত্র কি? বেকার যুবক চাকরি চায়, নিরন্ন মানুষ ভাত চায়, কাজ চায়। তো যে সমাজ এগুলোকে নিশ্চিত করবে, সেটি হলো গণতান্ত্রিক সমাজ। আর গণতান্ত্রিক সমাজ হলেই গণতন্ত্রকে শক্ত ভিতের উপর দাঁড়ায়। আমি কৃষকের আমূল ভূমি সংস্কার কেন বললাম? কারণ একজন মা যেমন তার সন্তান মানুষ করতে গেলে মায়ের যেমন লালন পালন প্রয়োজন, সংগতির প্রয়োজন, এবং তার যেমন মমত্ববোধের প্রয়োজন, মা মমত্ববোধ দিয়ে, লালন পালন দিয়ে, তার সংগতি দিয়ে তার সন্তানকে তিল তিল করে মানুষ করে তোলে। ঠিক তেমনি কৃষকও তার মমত্ববোধ, তার লালন পালন, তার সংগতি দিয়ে জমিতে ফসল ফলায়। তার যে কৃষকের জমি নাই, সে কোথায় পাবে সংগতি, কোথায় পাবে মমত্ববোধ, কোথায় পাবে তার লালন পালনের ক্ষমতা, কোথায় পাবে সেটা? ভূমিহীন কৃষকদের জমি দিতে হবে।
তার জমি কোথায়? জমি যে ইতস্তত বিক্ষিপ্ত, মানে জমির মাঝ দিয়ে এই মানে ইটের ভাটা, জমির মাঝ দিয়ে গাছ লাগাচ্ছে, জমির মাঝ দিয়ে মানে রাস্তাতে একটা বাড়ি এখানে, একটা বাড়ি ওখানে, এগুলো সব পরিকল্পনার মধ্যে আনতে হবে। এটা জাতীয় ভিত্তিক, এটা খালি মাগুরা না, এটা জাতীয় ভিত্তিকে পরিকল্পনা। কারণ মনে রাখতে হবে আমাদের পার্টি হলো ন্যাশনালিস্ট পার্টি। ন্যাশনালিস্ট পার্টির ডিউটিটা কি? The duty of a nationalist party is to safeguard our national economy. আমাদের অর্থনীতিকে সুরক্ষা দিতে হবে, আমাদের জাতীয় স্বার্থকে সবার ঊর্ধ্বে তুলে ধরতে হবে। এই কাজগুলো ন্যাশনালিস্টদের কাজ, এবং সেটা করতে গেলে ন্যাশনালিস্ট হবে সৎ এবং মানে জ্ঞানী লোক হতে হবে। এখন আপনি বলেন যে মাগুরা অনেকে অনেক কথা বলে, আপনি কিছু বলেন, আমি বলি না, আমি অনেকে বলবো কি মানে কখন কোন কথা বলা উচিত, কার সম্পর্কে কোন কথা বলা উচিত, সেই মানে সেটা বুঝতে গেলে তার সেরকম আদর্শ, সেরকম পরিবেশ, সেরকম অবস্থা থেকে আসতে হবে। মানে কার সম্পর্কে কি কথা বলতেছি এই ধারণা যখন নাই, তো এদের কথা উত্তর দিয়ে আমার লাভটা কি? সময়টা নষ্ট করে লাভ নেই। আমি আরেকটা জিনিস, মাগুরায় ভালো লোক, জ্ঞানী লোক এবং সৎ লোকের সংখ্যা হলো 95%। এই সমাজে সৎ, জ্ঞানী, ভালো লোকের সংখ্যা 95%, এবং সহজ সরল। 5% লোক খারাপ লোক সব জায়গায়। এখন তারা সেই খারাপ লোকের সাথে খারাপ লোকেরই ঘুরে। হ্যাঁ, মানে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। মানে একটা মানুষকে চেনা যাচ্ছে কি ধরনের কোম্পানি নিয়ে চলে, তাদের অবস্থাটা কি। কিন্তু কিছু লোক আছে লোভী, নানান দিকে লোক, হ্যাঁ, অর্থ লোভ, ক্ষমতার লোভ, নারী লোভ, তারপরে মানে নানান ধরনের লোক। এই লোভী, দুর্বৃত্ত, এই যে নানান রকমের, এরা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষ? এরা সমাজের শত্রু, মানুষ দেশের শত্রু। যারা মানুষের শত্রু, সমাজের শত্রু, তারা দেশের পক্ষের লোক। আমি তো কৃষকের পক্ষে লোক, গরিব মানুষের পক্ষে লোক। তো আমি ওই লোকগুলো যদি ওটা ভালো মনে করে, তাহলে আমার কোনো আপত্তি নেই। করে কোনো লোক ভালো মনে করে, তা আমি খামাখা জব দিই 5%। আমি আরেকটা বিষয় জানতে চাই দাদা, দেখুন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন, আমরা এই 5 আগস্টের পরে পরবর্তীতে সময় আমরা দেখতে পেলাম যে অনেক নেতাকর্মীর নামে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, দখলবাজি, বালি লুট, এই হরে লুট, সব ধরনের অভিযোগ আছে, ব্যবসায়িক লুট। কিন্তু আপনার নামে একটি অক্ষরও দুর্নীতির একটি শব্দও নাই। সেই ক্ষেত্রে এই যে আপনি একজন নিরেট সরল মনা মাটি মানুষের নেতা। আমি একটা কথা বলি, আমি না, আমাদের পারিবারিক আমার ভাই একজন, সে অ্যাডমিনিস্ট্রেশন লোক, কয়েক জায়গায় ইউনো ছিল, তারপর ডিসি ছিল, জয়েন্ট সেক্রেটারি ছিল, এডিশনাল সেক্রেটারি ছিল, কিন্তু আমার ভাই বলে তার সেক্রেটারিটা করেন, সেক্রেটারি চার্জও ছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশের ব্রিলিয়ান্ট টিচার, ইংলিশের ছাত্র। সে জীবনে 1 কাপ চা কোনোদিন কার কাছে খায়নি, এবং এখনো সে তার প্রয়োজন হলে আমার কাছে, দাদা তোমার টাকা আছে নাকি, হ্যাঁ আমার 5-10 হাজার টাকা দেবো, এখনো। আচ্ছা, আমার ভাই আর এক ভাই, এবং তাদেরকে যে রাজনীতির মাঠে, যেহেতু আমরা ক্ষমতার অপব্যবহার করি না, কেউ চেন না যে আমার ভাই। আর একজন আছে, যে বিদেশ থেকে পিএইচডি করে এসেছে, অলসো ফার্স্ট ক্লাস, ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমরা 3 ভাই ঢাকা ইউনিভার্সিটিতে, সেও ব্রিলিয়ান্ট, সে অনার্সে ফার্স্ট ক্লাসে, এমএতে ফার্স্ট ক্লাসে, বিদেশে গেছে পিএইচডি করে এসছে। জীবনে কোনোদিন কেউ বলতে পারবে না তার কি করছে, যে আমার ছেলেরা, আমার ছেলে মেয়েরা মিথুন, তার নামে কোনো একটা ব্যাড রিপোর্ট নাই। কথা হলো যে আমরা এই দুর্নীতিটাকে ঘৃণা করি না, শুধু এটা ঘৃণা করি, এবং দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে ঘৃণা করি। কারণ ঘৃণা এবং ভালোবাসা দুটো থাকতে হবে। আর একটা হলো যে রাজনীতির শেষ কথা নাই, এটা একটা সুবিধাবাদী কথা। রাজনীতিকে আজকে আমি সরকারে আওয়ামী লীগের দালালি করে বেড়ালাম, তাহলে যেই পট পরিবর্তন হলো অমনি আমি শেষ কথা নাই বলে আমি বিএনপিতে চলে গেলাম, বসলাম।
তাহলে যে তুমি আওয়ামী লীগের 17 বছর ধরে দালালি করেছো, এখন তুমি পরিবর্তন হয়ে গেলে তো একটা ন্যাশনালিস্ট তো পারে না, না একটা জাতীয় স্বার্থের পক্ষের পার্টির মানে লোককে বলতে পারে যে বিএনপি করে নৌকে ভোট দাও বা নৌকে ভোট দিলে, এইটা তো আছে। তাহলে তাদের সাথে আমাদের মিল হয় কোথায়? মিল আর অমিলের জায়গা তো এখানে। আমাদের সাথে আরেকজনের মিল এবং অমিলের জায়গাটা হচ্ছে আদর্শগত। আদর্শগত ভাবে এদের কোনো আদর্শ বিবর্জিত, লোভী, দুর্নীতিগ্রস্ত এইসব লোকের সাথে মানে আলটিমেটলি মিল হবে না। তা মিল হতে গেলে তাকে ভালো হতে হবে, এটা প্রবলেমটা হলো এখানে। এখন মানে এই যে নির্বাচন, সেই ক্ষেত্রে আপনার ওখানে যে বিভাজন, মাগুরাতেও বিভাজন 1 এবং 2 অনেক বিভাজন, হয়তো ঠিক হয়ে যাবে, তারপরেও আপনার কৌশলটা কি? তারেক রহমান বলেছেন, আমরাও সেটা বলি, যে যারা বিএনপির লোক ধানের শীষের লোক, আপনার ওখানে দেখলাম যে মিছিল হচ্ছে, আরে ওগুলো এটা আসলে এগুলো আমরা জানি। জি, মানে কয়জন লোকের যে মিছিল করলে আমরা জানি, এ নিয়ে কোনো চিন্তা না। আমার বক্তব্য হলো যে আমরা বিএনপি করি, ধরো আমি বিএনপি করি, তুমি যদি বিএনপি করো, তুমি বিএনপি করো, হতে পারে আমার তোমার মধ্যে মত পার্থক্য হতে পারে। আর একটা কথা বললাম, সেটা হলো একটা ব্যক্তির, তার ব্যক্তির মানে সামাজিক তার চরিত্র, তার ভূমিকা, তার ইত্যাদি, এটা কিন্তু রাজনীতিতে তুমি বিএনপি করো, আমি বিএনপি করি, তাই যদি হয় তাহলে ব্যক্তি কি, ব্যক্তি সংগঠনের অধীন, সংগঠন কেন্দ্রের অধীন, তার কেন্দ্র কমিটি থেকে, কেন্দ্রের হাইয়েস্ট অথরিটি থেকে নমিশন ডিক্লেয়ার করি। এখন এই নমিশনে বলা হয়েছে যে এটা চূড়ান্ত না। এটা তো কেন বলা হয়েছে? এটা আইনে ফাঁক আছে, কারণ এখনো তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণা হলে আমাদের এই নমিশনটাই তাদেরকে মনোনয়নপত্রের চিঠি দিয়ে দেওয়া হবে এদেরকে, সেটা হলো চূড়ান্ত, যে এত তারিখে তফসিলটা কি শিডিউল, এত তারিখে মনোনয়নপত্র দাখিল, এত তারিখে প্রত্যাহার, এত তারিখে মানে প্রতীক বরাদ্দ, এইসব যখন প্রক্রিয়া শুরু হবে তার আগে যে প্রথমে নমিনেশন পেপারের সাথে, মনোনয়নপত্রের সাথে এই পার্টির এই টিকিটটা দিতে হয়, চিঠি, এখানে বলা থাকে যে ফরিদপুর অমুকে বা মাগুরা অমুক আসনে অমুককে পার্টি মনোনীত করেছে এবং তাকে ধানের শীষ প্রতীক দেওয়ার জন্য রিটার্নিং অফিসার কাছে বা নির্বাচন কমিশনের কাছে মানে বলা হচ্ছে। তো এই যে প্রতীক নিয়ে যাবে, সেই প্রতীক নিয়ে যাওয়ার আগে যে চিঠিটা পাবে সেটা হলো চূড়ান্ত, বুঝতে পারলেন? সেটা কার কার ক্ষেত্রে? আমাদের সর্বোচ্চ নেত্রী ম্যাডাম, সে কথা ম্যাডাম তো আছে, আমরা সবাই খুশি, এটা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা মহাসচিব ক্ষেত্রে প্রযোজ্য, স্থানীয় লোকের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, আমাদের একেবারে তরুণ নেতৃত্ব কর্মীদের, এদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা আমাদের বলতে হবে, এটা মানে এটা চূড়ান্ত না। কিন্তু আরেকটা কথা মহাসচিব বলেছে, কিন্তু ওটা মনে রাখবেন এটি তো যাক, সেটা তারপরেও যদি কেউ কোনো জায়গায় মনে হয় যে একটা লোক এ কারণে পারে না, কারণ এই প্রার্থী বাছাই যে প্রক্রিয়া ছিল, আজকে একটা নানান রকম ফিল্টারিং করে তারপর দেখে, এবং সেটা খুব মানে চৌকস পার্লামেন্ট হবে যারা এই নির্বাচনে প্রার্থী হয়েছে। আচ্ছা, তো এখন আমার কথা হলো যে ওই আমরা বলবো যে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা পার্টি করি, 17 বছর আমাদের উপরে অনেক ঝড় করেছে, ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আজকে যদি আমাকে মনোনীত না করে যদি আরেকজনকে করতো, আপনি কিন্তু অবশ্যই তার পক্ষে কাজ করতেন। এটাই তো সারা জীবন করছে, এটা তো করা উচিত, এটা তো করা উচিত। কিন্তু না, আপনার ওখানে আমরা দেখি অনেক সময় পার্টি করবে আপনাকে হারানোর জন্য একটা পক্ষ মনে করেন গোপনে গোপনে, এগুলো বহু দেখে এসেছি আমি। এবারও হয়তো করবে। আমি 2000 আমরা জনগণকে সতর্ক থাকতে বলবো। আরে ওগুলো নিয়ে আমরা কেয়ার করি, কে করবে না করবে সে আমার মাপ আছে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে। 2008-এ আমি 2200 ভোটে আমাকে হারাই, 2200 ভোটে আমার ভোট ফেলে দিয়ে করে তারপরে ডিসি। আর 2018-তে অল্প একটু সময় দিয়েছিল ক্যান্ডিডেট 50,000-55,000 ভোটে হারিয়েছে চারিদিকে,
আমি 2200 ভোটে। 18 সালে ভোট ছিল কম, 3 লক্ষ। রাতের বেলা 1.5 লক্ষ কেটে নিল, থাকলো 1.5 লক্ষ। 1 ঘন্টা ভোট হয়েছে, 1.5 লক্ষের মাঝে 75 কত হয়? অর্ধেকটা। 1 ঘন্টায় সেই 75টা ভোট পাইছে। মানে কি, যে যখন ভোট গুনতে দেখে, ভোটের যখন ফলাফল দেখছে, যে গোনা না, খবর নিচ্ছে যে 10টায় ধানের শীষ, বা 10টার মধ্যে 9টা ধানের শীষ, 1টা হলো নৌকা, তখন ওদের মাথা খারাপ হয়ে, তখন ওরা কাটা শুরু করে দেয়। এবং সারা বাংলাদেশে সারা বাংলাদেশে করি। এখন হয়েছে যে কিন্তু সারা বাংলাদেশে এটা হয়েছে, কিন্তু আমি পাইছি 75,000 ভোট। তাহলে এখানে ভোট কি তখনও ওই 2008 একটা সংঘবদ্ধ দল, তারা বলছে নৌকায় ভোট না দিলে আমাদের ইজ্জত থাকে না, ইজ্জত বেঁচেছে নৌকার কাছে, অতএব সে নৌকার ভোট দিতে হবে। এবং সেটা ওই লাইনে যারা তা করেছেও তাই। আবার 2018 তো তাই করেছে, 2014 আমরা ইলেকশন করি নাই, স্থানীয় নির্বাচন তাই করেছে। ধানের শীষে নমিশন দিচ্ছে, সেটা বিক্রি করেছে নৌকার কাছে। সে নিজের ভোটটাও ধানের শীষ না দিয়ে নৌকায় দিচ্ছে। অতএব এগুলো জেনে শুনে আমরা জানি। এখন আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আপনি অবশ্যই জয়লাভ করবেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আপনি জনগণের ভোটের শক্তি নিয়ে কতটা আত্মবিশ্বাসী? এবার তো আমাদের, তার কারণ এবার তো ভোটে এসব তো আপনার সাংবাদিকতা করেন, এটা ভিতরে ঢুকে দেখে নিতে হবে আপনার, যে আমাদের প্রতিপক্ষ কারা। আমাদের তুমুল প্রতিপক্ষ এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আমার আর কিছু ছোট ছোট দল আছে, ইসলামী আন্দোলন আছে, এগুলো কিছু ভোট থাকে। হ্যাঁ, ওরা নিজেরাও জানে তারা কয়টা সিট পাবে। এখন জামাতের কাছে বিএনপি তো, এটা তো বহু পুরনো নির্বাচনের ফলাফল, বা বর্তমানে ইয়েতে জামাতের রাজনীতি নিয়ে আমার কোনো কথা নেই। তারা তো তাদের রাজনৈতিক আদর্শ আলাদা, আমাদের আদর্শ আলাদা। জামাত যুগপৎ আন্দোলন করেছে, আমরাও করেছি, তারাও করেছে, তারাও অনেক ত্যাগ স্বীকার করেছে। অর্থাৎ সে জায়গায় আমার শ্রদ্ধাবোধের কোনো ঘাটতি নেই। কিন্তু কথা হলো যে আজকে এই নির্বাচনের ফলাফলে শুধু মাগুরা বলেন না, সারা বাংলাদেশে জামাতের একজনকে বলেন যে আপনারা কটা সিট পাবেন জেনুইনলি। তা মানুষ যদি দেখে যে সরকার গঠন করবে বিএনপি, এখন এরা পেয়ার পদ্ধতি চাচ্ছে। এগুলো তুমি এসব তুমি ন্যাশনাল লেভেলে প্রশ্ন, হ্যাঁ, এখন মাগুরা প্রশ্ন করবে না। পেয়ার পদ্ধতি তুমি জানো না, এগুলো এখন ইস্যু না। এখন তারাও নির্বাচন করতে যেহেতু সবাই। পেয়ার কোথায় আছে? পেয়ার কি পৃথিবীতে ওই 2-1টা দেশ, মেজর গণতান্ত্রিক দেশ। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ভোটে নাই, এখানে ভারত নাই, ভোট একটা উৎসব মুখর পরিবেশে ভোট নাই, ওখানে ইয়েতে নাই, আমেরিকায় নাই, ইউরোপের 2-1টা দেশ আছে, কিন্তু মেজর বড় বড় দেশে নাই, জাপানে নাই। হ্যাঁ, তো এখানে পেয়ার বললেই হবে না। জি, আচ্ছা, এটা না, একটা কথা মধ্যে কথা পাল্টে। জি, তো এটা না, জামাতের সাথে আমাদের বক্তব্য হলো যে দল ক্ষমতা যাবে, যেটা বোঝা আসছে। আমার জামাতের বন্ধুরাই বলে তাদের ক্ষমতা তো আপনারা যাবেন, আর ওই যে দেশি বিদেশি সবাই কথা বিএনপি ক্ষমতা যাবে। তো যদি ঈশ্বরের কৃপায় বিএনপি ক্ষমতায় যায়, এবং আমি শতভাগ বিশ্বাসী বিএনপি ক্ষমতা যাবে, তো বিএনপি যদি ক্ষমতায় যায় 3 মাস পরে তো বিএনপি সরকার গঠন করবে, বিএনপি পার্লামেন্ট হবে বিএনপি। তো তখন মানুষের নানা প্রয়োজনে একটা দল যদি ক্ষমতা যাচ্ছে, ক্ষমতাসীন দলের যারা এমপি দাঁড়াইছে, মন্ত্রী হবে, এমপি হবে, মানুষ তো আপন বুঝ পাগলও বলবে যে আমাদের এখানে যেতে হবে, কারো চাকরির জন্য, কারো লাইসেন্সের জন্য, কারো ডিলারশিপের জন্য, কারো বদলির জন্য, কারো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, নানান রকম আছে না। তখন অটোমেটিক্যালি মানুষ চলে যাবে ওই বিজয়ী দলের প্রার্থীর পক্ষে। কেন ওই যে লোকাল গভর্নমেন্ট গুলো আজও হয়নি? কারণ তারা দেখছে যে খুব ক্ষমতা যাচ্ছে আওয়ামী লীগ, তখন সেটা মনে করি লোকাল গভর্নমেন্টও ওই একই ধারা হয়েছে, আমরা বয়কট করেছি।
তো সেই জন্যই এই জায়গা মানে বিজয়ের যে ব্যাপারটা সেটা হলো বিএনপি কিনে বলছে, বিএনপি কি অবস্থা। আর বিএনপি 300 সিটের মধ্যে আমাদের একটা সিট, কোনোদিন ওই 300 সিটিতে আমার সিটির অবস্থা মানে মাগুরা 2 সিটে কোনো সিটে না, মাগুরা এবং এটা এই দুটো সিটি এখানে আওয়ামী লীগের একটা স্ট্রং। আমি একটু বোঝার জন্য, নিজের জানার জন্য আপনার কাছে একটু জানতে চাই। দেখেন, এই পতিত সরকার যেভাবে পালায় গেল দেশের থেকে, পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। আমি এর আগেও আপনার সাথে টক শোতে বলেছিলাম, সেখানে মাঝে মাঝে হুঙ্কার, এই মিছিল, এখানে আবার তাদের একটা অংশ আছে ভোটের মাঠে। সেই ক্ষেত্রে মানে এই ভোটগুলো কি হবে, আমি জানার জন্য, আপনার কাছে শেখার জন্য, বোঝার জন্য। আমি বলি, যারা পালায় গেছে তারা অপরাধ করেছে, পালায় গেছে, এমনি তো আর পালায়নি, তাকে তো আর কেউ তাড়ায় দেয়নি। তো ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় একটা তেমনি 10 লক্ষ লোক মারা যায়। এই আশঙ্কা কেন ছিল? কারণ সে এত তারা অকাম প্রকাম করেছে, এত নারী ধর্ষণ, গণহত্যা, এত লুণ্ঠন, এত মানে দেশটাকে এমন ভাবে শেষ করেছে। তখন সে তার তো উপলব্ধিতে বলেছে যে আওয়ামী লীগ যেদিন পতন হবে সেদিন 10 লক্ষ লোক মারা যাবে। সেই রকমই ছিল মানে অগ্নিগর্ভ অবস্থা, সমাজ গর্ভে ছিল আগুনের মানে দাউ দাউ করছে আগুন, অগ্নিগর্ভ। তাহলে সেটা ওবায়দুল কাদের ঠিকই বলেছে, ইট ইজ বিএনপি যে বিএনপিটা কন্ট্রোল করি। মাঝে মধ্যে ওরকম কোনো ঘটনাই ঘটে না, সাম্প্রদায়িকতা তৈরি করে এটা ছড়াতে চাই, এটাও আমরা তৈরি করি। জি না, আমরা দেখেছি আপনার পুজোর সময়, ওই সময় মিথুন নিজে ডিউটি করছে। দুর্গা পুজোর সময় যাদের বাড়ি পূজা, তারা পূজা অর্চনা করে নাচ গান করে মানে আরতি টারতি করে তারা ঘুমাচ্ছে। অতন্দ্র প্রহরীর মতো জেগে বসে আছে বিএনপির নেতা কর্মীরা। এটা পার্টির নির্দেশ যে তোমরা সেখানে যাবা, তোমরা কিছু খাবা না, তোমরা সেখানে পাহারা দিবা। এবং তারা রাত ভরে তারা করছে, এটা তারেক রহমানের নির্দেশ। এটা ম্যাডাম কি বলেছিল, কোনো প্রতিহিংসা প্রতিশোধ নয়, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তাহলে আজকে বিএনপি সে দেশ বাঁচানো মানুষ বাঁচানো রাজনীতি করে। এখানে মানে যারা যেতে পারেনি, তার মধ্যে আওয়ামী লীগ আছে, অনেকে আছে, তারা তো এই দেশের মানুষ। হ্যাঁ, ভোট তো সবার জন্যই, তাদের দল মানে নির্বাচন করছে না বা করতে পারবে না। তো এখন সবাই তো মানে দলের ব্যাপার না, এটা হলো ভোটের ব্যাপার। ভোটটা কি, এই যে ফেস্টিভ্যাল, এটা একটা উৎসব, এবং উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দেবে, তারাও ভোট দেবে। তারা যে ভোট দেবে তা তো আমরা বলি না, তাদের তাদের সমস্যাগুলো তো এই সমাজেরই, এটা আমরা দেখছি না, সবাই দেখে তো নাকি। তারাও কোর্টে যাচ্ছে, তারাও মামলা ফেস করতেছে, তারাও মানে এই হাল নিয়ে মাঠে যাচ্ছে। যখন ট্র্যাক্টর হয়ে গেছে, হালদার নাই, তারা গরু চড়াচ্ছে, তার দোকানে ব্যবসা করতেছে, স্কুল কলেজের ছেলেমেয়েরা যাচ্ছে, তারা চাকরি বাকরি করতেছে। তাহলে এই সমাজে তো হিন্দু মুসলমান এটা তো ইনক্লুসিভ সমাজ। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশ। এই যে কাত্যায়নী পূজা হলো মাগুরাতে, ধর্ম প্রাণ মানে হিন্দু মুসলিম সবাই একাকার। বাংলার যদি হিন্দু মুসলমান একসাথে ব্যবসা করতে পারে, একসাথে হাটে ঘাটে যেতে পারে, একসাথে সমাজে বসবাস করতে পারে, তাহলে ভোটও তো সবাই, তারা ভোট দিতে যাবে না। কেন আওয়ামী লীগের লোক ভোট দেবে না সে তো আমরা বলতেছি না, তারা ভোট দেবে। তারা নিশ্চয়ই তাকে ভালো মন্দ বোঝে যে কাকে ভোট দিলি মানে আমরা নিরাপত্তা থাকবো, নিরাপদ থাকবো, সে তো বোঝেই। কারণ রাজনৈতিক ক্ষমতা এটা ধারালো দার মতো, অস্ত্রের মতো। এই দাওখানা যদি খুনির হাতে যায়, মানুষ খুন করবে। ডাকাতি হাতে গেলে সে ডাকাতি করবে, ঘরামির হাতে গেলে ঘর বাঁধবে। দার যে লোহার তৈরি, তার কিন্তু কোনো সেন্স নাই। তো কার হাতে এটি দেখতে হবে, হু ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্যাট উইপন। হ্যাঁ, তো ঠিক ক্ষমতাও তাই। ক্ষমতাটা যদি তারা বোঝে যে এই ক্ষমতাটা এমন একটা হাতে গেছে যেখানে আমরা নিরাপদে থাকবো, যেখানে অপব্যবহার হবে না,
তো ভোট তো তাকে দিন, আমি শেষ এবং প্রশ্ন, সেই ভোটটা আমাকে দিন। জি জি অবশ্যই শেষ প্রশ্ন করতে চাই। দেখুন আমরা কিছুদিন আগে আমাকে তো বিবিসি বাংলায় মাগুরা ধানের শীষে দেবে, হ্যাঁ আমরা দেখতে পেলাম বিবিসি বাংলায় যে সাক্ষাৎকার, একদম প্রফেশনাল তারেক জিয়ার যে সাক্ষাৎকার, এবং এই যে বর্তমান যে নমিনেশন যে বাছাই একদম প্রফেশনাল ভাবেই হয়েছে বলে আমরা, তিনি একটি বক্তব্যে বলেছেন যে আমি রেখে এসেছিলাম আমার ভাইকে, আমার ভাই নাই এই পৃথিবীতে। আমি রেখে এসেছিলাম আমার মাকে সুস্থ, কিন্তু তিনি সুস্থ নাই, তিনি জেল খেটেছেন, গৃহবন্দী ছিলেন, বাড়িহারা হয়েছেন। আমি প্রতিহিংসা করতে চাই না, প্রতিহিংসা পরায়ণ হতে চাই না, কিন্তু দোষীদের বিচার করতে চাই। আপনি এই বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো একজন দার্শনিকের মতো বক্তব্য রাখছেন, সঠিক কথা। কারণ মানে যে অফেন্স করেছি, দোষী, তার জন্য ল উইল টেক ইট ওন কোর্স। দোষীদের বিচার না করলে কি হবে? দোষীদের বিচার করতে হবে না? অপরাধের তো বিচার হবে, তাহলে তো এটা রিপিট করতে থাকবে। যদি অপরাধের বিচার না হয় তাহলে এইটা আবার আবার সেই দিকে ঝোঁক বেড়ে যাবে না মানসিক। মানুষ তো ওই দুর্নীতি, ওই যে গণহত্যা, যে নারী ধর্ষণ, ওই যে কিলিং, আয়নাঘর, তার সেইটা যদি করে এবং সেই কাজে যদি যারা জড়িত এদের যদি আইনগতভাবে বিচার না হয়, তাহলে তো পরে যারা ক্ষমতা হবে তারাও তো ওই লাইনে যাবে, যে কেউ করলে কিছু হয় না, তা পাচার, মানে টাকা পাচার। তো এই জন্যই ওরা তারেক একজন স্টেটসম্যানের মতো করি, কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী হবে, জি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার উপর আসবে। তো উনি মানে তাকে এখনই তো তার ভীষণটাকে উনি ক্লিয়ার করতে চাচ্ছেন। ওনারা যে বিচ্ছেদ থেকে কি বক্তব্য বলেন, এই যে মাকে না গৃহবন্দী, না ওটা তো আবেগের কথা। বিবিসি ওটা তো মানে তার ব্যক্তিগত আবেগটা ওখানে ফুটে কিন্তু উঠেছে। তিনি বিচার করতে চেয়েছেন, এটা পলিটিক্যাল কথা, জি জি জি। এটা পলিটিক্যাল, এটা ডিসিশনের কথা। আর এই যে বিবিসির সাথে যে ওনাদের মানে এন্টার সাক্ষাৎকার, এটা একটা অত্যন্ত অভিজ্ঞ একজন সিজেন্ট পলিটিশিয়ানের মতো কথাগুলো বলছে। এর কারণ হচ্ছে ওনার প্রথমত ওনার ব্যাকগ্রাউন্ড, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। কি অহংকার এবং গর্ব তার ভিতর থাকা উচিত এবং থাকবে। অহংকারটা কি? যেমন ধরো আমি তোমাকে ভালোবাসি, এটা আমার অহংকার। আমি ভালোবাসছি কথা বলাটা একটা অহংকার, যদি সত্য হয়। তো অহংকার মানে কি? উনি বলছে যে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে তিনি সেই তরুণ বয়সে মেজর হয়ে, তিনি মেজর বয়সে উনি স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দিলেন, যেখানে সমস্ত মানুষ বিভ্রান্ত, উনি নিজে যুদ্ধ করলেন, লড়াই করলেন এই যে 9টা মাস। তারপরে উনি একটা গণতন্ত্র হারা দেশ, শেখ মুজিব ক্ষমতায় এসে সব পার্টি বন্ধ করে দিল, উনি সেখানে এসে আবার সেই বহুদলীয় গণতন্ত্র করলেন। উনি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনক্লুসিভ জাতীয় মানে তাবাদ তৈরি করার জন্য উনি বাংলাদেশি জাতীয়তাবাদ ইন্ট্রোডিউস করলেন, বহুতান্ত্রিক, তারপরে বহুদলীয় গণতন্ত্র, একজন সৎ মানে জীবন যাপন করেছেন এবং তিনি বাংলাদেশের নানামুখী উন্নয়নের তিনি যতটুকু অবদান সময় পেয়েছেন তার মধ্যে যে অবদান রেখে গেছেন, এটা এখনো সেটা আমাদের চলে যাচ্ছে। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, এটা আবার তারেক রহমানের, এবং আমরা সবাই তাতে বলতে পারি যে আমরা অংশী, কিন্তু মূল ভাবনা তো ওনারই, মূল মানে পরিকল্পনা প্রণয়ন। ইটস এ থিসিস, এটা পলিটিক্যাল সায়েন্স একটা থিসিস, এর উপর ডক্টরেট করা যায়। এই থিসিসের উপরে যদি মানে নানা দিকে ডেটা কালেকশন করে এটাকে একটা গবেষণা পত্র তৈরি করা যায় এবং এটা টাইটেল ধরা যায় যে এটা একটা গবেষণা থিসিসের টাইটেল, মানে গবেষণা মানে বিষয়ের টাইটেল, সেই তার উপরে এখন মানে পদ্ধতিগত শিক্ষা পদ্ধতিতে ডক্টরেট করা যায়। এটা তারেক রহমানের এটা তার একদিকে তার পিতামাতার অন্যদিকে তার দীর্ঘদিন এই যে বিদেশে থাকা, দেশ বিদেশের নানান খবরাখবর রাখা, তার আগে বাংলাদেশের তৃণমূলের জনগণের মাঝে তার যে যে মানে ভূমিকাগুলো ছিল, যে কর্মসূচি ছিল, আবার ম্যাডাম প্রধানমন্ত্রী থাকাকালে 2001 থেকে 2006 পর্যন্ত
আবার এখনো প্রত্যেক দিন প্রতিনিয়ত সারা বাংলাদেশে তৃণমূল থেকে শুরু কোথাও না কোথাও কথা বলছি। মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশার সাথে ওনার কথা হচ্ছে। এই যে নিরন্তর কথা, বাংলাদেশটাকে বোঝা, হ্যাঁ, আমার তো মনে হয় এখন উনি এত মানুষের নাম বলতে পারবেন এবং বাংলাদেশের এত গ্রামগঞ্জের জেলা উপজেলার নাম বলতে পারবেন, এদেশে কম পলিটিশিয়ান হিসেবে বলতে পারবেন। তো এটা তার অবতার হয়েছে এবং তার চাল চলন বেশভূষা একটা অর্ডিনারি, কখনো একটা হাফ শার্ট পরে, কখনো একটা মানে একটা সিম্পল জামা পরে, এই যে মানে টাই পরে শুটে বুটে টুয়ে। হ্যাঁ, সেটা ছোটবেলা থেকে অভ্যস্ত। জিয়াউর রহমান, আমি পড়েছি জিয়াউর রহমানের একটা জামা পরে তিনিও কাটিয়ে দিতেন। না, এখানে তিনি মানে হি কমান্ড রেসপেক্ট, মানে মানুষের রেসপেক্ট পাওয়ার জন্য হি কমান্ডস রেসপেক্ট, মানে তিনি মানুষের সম্মান পাওয়ার জন্য অধিকারী। জি, আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি বাংলাদেশের মানুষের জন্য কি স্বপ্ন দেখাবেন তথা মাগুরাবাসীর উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য 1 এবং 2 মিলিয়ে? না, অবশ্যই আমি 1 আর 2 না, আমি সমস্ত ধারণাছি যে প্রার্থীর আমার কথা সবারই কথা, আমি সবার পক্ষে বলছি। তার আগে বলেছি যে এবার পার্লামেন্ট যাদের নমিনেশন দিয়েছে, পার্লামেন্টের নমিনেশন দিয়েছে, এটা একটা চৌকস পার্লামেন্ট হবে। এর প্রত্যেকেই সর্বক্ষেত্রে মানে অত্যন্ত যোগ্য, অভিজ্ঞ, শিক্ষিত, ম্যাক্সিমাম বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে আসবে, ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইত্যাদি। তো অতএব এটা তারেক সাহেবের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরলস পরিশ্রমের একটা মানে এই বাছাইটা। তো যাক, এটা তো আমি বললাম। আর মানে মাগুরাবাসী সম্পর্কে কি স্বপ্ন দেখাবেন এবং এই যে ধানের শীষের ভোট চাইতে হবে 1 এবং 2 কি? ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচনে মানে ঈশ্বরের কৃপায় বা ইনশাল্লাহ বা ভগবানের কৃপায় বিএনপি ক্ষমতায় যাবে। তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান নিজে ইলেকশন করবেন, ম্যাডাম ইলেকশন করবেন। আমরা সবচেয়ে আনন্দিত, সবচেয়ে গর্বিত, সবচেয়ে আমরা আবেগাপ্লুত যে ম্যাডাম এত কষ্ট, এত সাফারিং, এত নির্যাতন, এত নিপীড়ন সহ্য করে যিনি কোনোদিন আপোষ করেন নাই, এই আপোষহীন একজন নেত্রী, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে তিনি নানান সংকট সমস্যায় ছিলেন সন্তানদের নিয়ে, তারপরেও তিনি রাজনীতির পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন এবং দীর্ঘ লড়াই সংগ্রামের পরে তিনি ক্ষমতায় থেকে কোনো লোভ করেন নাই, নির্লোভ করেছেন এবং দেশকে ভালোবেসেছেন। সেই নেত্রী 6 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন, কিন্তু তাকে তারপরও মানে প্রপার ট্রিটমেন্ট, যেটা অ্যাডভান্স ট্রিটমেন্টের সুযোগ দেওয়া হয়নি। অতএব সেই নেত্রী এখন তিনি 3টে সিটে দাঁড়াবেন। 3টে সিটে বিপুল ভোটে উনি তো কখনো কোনোদিন ফেল করেনি, আমরা যতটুকু জানি। নিশ্চয়ই বিভিন্ন জায়গায় যাবেন, নিজের সিটও উনি যাবেন, তাদের মানে সাথে দেখা করবেন তার, এবং আমি আল্লাহর কাছে বলি তার মানে শরীর যেন পারমিট করে, নিশ্চয়ই পারমিট করবে বলে আমার বিশ্বাস। তাহলে ম্যাডাম মানে আছেন, এটা সবারই ছায়া, কি আমি তারই ছায়া তোলে আমরা সবাই আছি। তারপর তারেক রহমানের মানে দক্ষ নেতৃত্ব, একটা নতুন বাংলাদেশ, নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। এবার আমার বাংলাদেশ এটা গড়ে উঠবে এবং আমরাও আমাদের শেষ সেটা করব। মাগুরার আমি আগেই বলেছি, মাগুরার নানামুখী যে সমস্যা, এটা অন্য জেলার থেকে পিছিয়ে পড়ার সমস্যা, অনেক পিছিয়ে পড়েছে। এটা আমরা মাগুরার 2টা সিটে 2 জন আমরা মানে 2 জনই আমাদের আর এক সিটে পেয়েছি। মনোহর হোসেন খান, সেও অত্যন্ত মেধাবী, সেও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সে অত্যন্ত ডাইনামিক, তার লিডারশিপ ডাইনামিক, এবং আমি তার থেকে বয়সে মানে আমি বয়সে জ্যেষ্ঠ, একবার প্রবীণ বলবো না, মানে আমার বিগত যৌবন আর সে মানে আগত যৌবন, এরকম একটাই। এই 2 জনে মিলে সবাইকে সাথে নিয়ে মানে আমরা একটা চমৎকার বাংলাদেশ, চমৎকার মাগুরা গড়ে তুলতে চাই।
এটা আমরা করতে চাই এবং জনগণের কাছে আহ্বান করি, জি জনগণ ভোট দেবে, হিন্দু মুসলমান মিলেমিশে থাকবে, এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান হবে না। আমরা সাম্প্রদায়িকতা বিরোধী, আমরা মানুষের উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করবো না, তার বিরুদ্ধে। আমি তো কোনো নির্যাতন কোনো ইয়ে বিশ্বাসই করি। ওই যে বলেন না আমাকে গালাগালিগুলো আমি গালাগালি বললো, আমি আমি ওর তোর বিবেক নাই, বিবেক তাহলে গালাগালি করে আমি ওই মানে জনগণের কাছে ছেড়ে দিই, তোমরা বিচার করে দেখার সময়। ধন্যবাদ প্রিয় রাজনীতিবিদ, মা মাটি মানুষের নেতা অ্যাডভোকেট জনাব নিতাই রায় চৌধুরী। আপনার মতো বিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদের সাথে কথা বলা একটা শিক্ষণীয় বিষয়। আমিও অনেক কিছু জানতে পারলাম। প্রিয় মাগুরাবাসী, প্রিয় দেশবাসী, উনি আহ্বান জানিয়েছেন ধানের শেষে ভোট দেওয়ার জন্য এবং মাগুরাতে মনোয়ার হোসেন খান এবং ওনাকে ভোট দেওয়ার জন্য আপামার জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং উনি যে রাজনৈতিক ভীষণ নিয়েছেন যে আমাদের মাগুরা জেলা অত্যন্ত পিছিয়ে পড়া জেলা, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা, মাদক নির্মূল, স্বাস্থ্য সেবা, কৃষকদের উন্নতি কিভাবে করা যায় এবং সাধারণকে জনশক্তিতে কিভাবে পরিণত করা যায়, উনি ওনার চিন্তা ভাবনায় রয়েছেন। এবং উনি নিজেই বলেছেন আমার জীবনের শেষ ইচ্ছা এবার আমি পার্লামেন্টে যাব। আসলেই উনি নিজেই বলেছেন ওনার বয়স ৭৮। আমরা চাই আরো উনি দীর্ঘ জীবন বেঁচে থাকুক এবং বাংলাদেশের জন্য সেবা করুক। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকারের জন্য। আমার জীবন জিয়াউর রহমানের আদর্শে, আমার লক্ষ্য খালেদা জিয়ার গণতান্ত্রিক চেতনা, আর আমার অনুপ্রেরণা তারেক রহমানের সাহসী নেতৃত্ব। যত কথাই আসুক আমি জনগণের পাশে আছি, কারণ সত্য, ন্যায় আর আদর্শের রাজনীতি কখনো হার মানে না। প্রিয় দর্শক, ধানের শীষ মানে মানুষের আশা, মাগুরা হবে পরিবর্তনের নতুন বিন্দু। উনি নিজেই কথা বলেছেন। এই অনুষ্ঠানটি এতক্ষণ দেখলেন মাগুরা টাইমস 24 এবং বাংলাদেশ ফাইন্যান্সের সৌজন্যে। আমি শাহিনুর ইসলাম বিদায় নিচ্ছি এবং এই অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করুন। ওনার ফেসবুকে দেয়া আছে, ওখান থেকেও আপনারা শেয়ার করতে পারেন। এবং আমার ফেসবুক ওয়াল শাহিনুর ইসলাম এবং মাগুরা টাইমস 24 এর ফেসবুক ওয়াল থেকে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন এবং ভবিষ্যতে বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়বেন এবং ভবিষ্যতে আমরা মাগুরাকে নিয়ে স্বপ্ন দেখি, মাগুরাকে ভালোবাসি। সেই প্রত্যাশায় বিদায়।